বাংলাদেশের পণ্যে 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের আজ থেকে কার্যকর, জানালো হোয়াইট হাউস। ওয়াশিংটনের সঙ্গে ঢাকার 3 দফা দর কষাকষির পর ট্যারিফ কমল 15%। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতির আলোচনায় বসতে ইচ্ছুক হামাস। শুক্রবার উপত্যকা সফর করবেন মার্কিন দূত। ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও 51 ফিলিস্তিনি। নির্বাচন সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর জান্তার। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সেনাপ্রধান। ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে ট্রাম্পের আলটিমেটাম, কিয়েভে প্যাট্রিয়ট পাঠানোর ঘোষণা। ছেড়ে দেবে কি মস্কো? যুদ্ধক্ষেত্রেও কি কালো জাদু আর জিনের ব্যবহার চলে? আসলেই কি এমন করেছে ইসরায়েল? কিভাবে নিশ্চিত হলো ইরান? শিয়া দ্রুজ আর সুন্নি বেদুইনদের সংঘর্ষে সিরিয়ায় প্রাণহানি 100-র কাছাকাছি। ইসরায়েলের হানায় সুবিধায় কারা? গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 51 ফিলিস্তিনি, যাদের মধ্যে 19 জন এসেছিলেন ত্রাণ সংগ্রহ করতে। মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এদিকে পর্যাপ্ত খাদ্য সাহায্য পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইচ্ছুক হামাস। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা। চলমান ত্রাণ সংকটের মধ্যেই দক্ষিণ ও উত্তর গাজায় আকাশপথে যৌথভাবে সহায়তা পাঠিয়েছে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। বিমান থেকে 43টি ত্রাণ প্যাকেট ফেলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে চালানো এই কার্যক্রমে খাদ্য সহায়তা দেয়া হয় কয়েকটি অঞ্চলে। তবে একযোগে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন খাদ্যের সন্ধানে ঘর ছেড়ে আসা বেসামরিক নাগরিক। Good afternoon, everyone. মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তারা সরেজমিনে খাদ্য বিতরণের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করে একটি দ্রুততর বিতরণ পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে ক্ষোভ। জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে স্লোগান তোলেন তারা। যুদ্ধবিরতির পক্ষ নিয়ে হামাস জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে তারা অবিলম্বে আলোচনায় বসবে। কিন্তু তা না হলে যুদ্ধবিরতির আলোচনায় বসা অর্থহীন। স্বাধীনতাকামী সংগঠনটি ইঙ্গিত দিয়েছে, আগের আলোচনায় তাদের ইতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ইসরায়েল তা থেকে পিছু হটায় সংকট আরো ঘনীভূত হয়েছে। কাতার ও মিশরের মতে গত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে হামাস আলোচনায় সহযোগিতাপূর্ণ ছিল না। 3 দফা দর কষাকষির পর বাংলাদেশের পণ্যে 20% পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। 15% কমে নতুন এই হার কার্যকর হবে আজ থেকেই। এর আগে শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে 3 দফা বৈঠক করে বাংলাদেশি প্রতিনিধি দল। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক হার কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিন ধরে আলোচনার সুফল পেল বাংলাদেশ। শুক্রবার হোয়াইট হাউসের নতুন ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 15% ট্যারিফ কমিয়ে 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে নতুন শুল্ক হার। এর আগে গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়। পরে 9 এপ্রিল ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের 3 মাসের সময়সীমা শেষ হয় গত 9 জুলাই। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। যদিও 9 জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত সময় দেয়া হয়। 2 দেশের দর কষাকষির পর বাংলাদেশকে বর্তমানে গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। এদিন হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শুল্কের হার তুলে ধরা হয়। ইউক্রেনের সাথে মিটমাট করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়াকে 50 দিনে
সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত না মানলে রাশিয়ার মিত্রদের উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন। এখানেই শেষ নয়, রাশিয়ার আপত্তি আমলে না নিয়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের চালান ইউক্রেনে পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। রাশিয়ার প্রতি আচমকা বিরূপ আচরণের মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? তাহলে কি অভিমান ভেঙে আবারও ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত মিরফাজুল রাব্বির ডেস্ক রিপোর্টে। 28 ফেব্রুয়ারি 2025, সেদিন যেন ওভাল অফিসের ভেতর রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বন্ধুত্বে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল ইউক্রেনের জন্য হয়তো বন্ধ হতে চলেছে হোয়াইট হাউসের দরজা। সেই ঘটনার পর জেলেনস্কিও বিকল্প কূটনীতির পথে আগাতে শুরু করেন। ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠকে বসে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালান তিনি। তবে নানামুখী চাপ ও উৎপাদন ঘাটতির কারণে ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয় ইউরোপের দেশগুলো। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অস্বীকৃতি জানাতে শুরু করে ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলো। সবশেষ জার্মানিও জানিয়ে দেয় ইউক্রেনকে আর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না দেশটি। একদিকে মিত্র দেশগুলোর সহায়তা হ্রাস, অন্যদিকে রাশিয়ার কৌশলগত অগ্রগতি ও আক্রমণ বৃদ্ধি, সব মিলিয়ে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে ইউক্রেন। তবে ইউক্রেনের এমন নাজুক পরিস্থিতিতে আবারও দেশটির পাশে বটবৃক্ষের মতো দাঁড়ালো যুক্তরাষ্ট্র। 14 জুলাই হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র সহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, আর এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ট্রাম্প আরও জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন, তাহলে তিনি 50 দিনের মধ্যে অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করবেন। কিন্তু প্রশ্ন হলো, যে জেলেনস্কির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প, তাকেই কেন আবার সামরিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন? বিশ্লেষকদের মতে ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতেই এমন শক্ত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ইউক্রেন সমস্যা সমাধানে পুতিনই একমাত্র বাধা। ট্রাম্প ইউক্রেনের প্রতি যে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তা গত 6 মাসের তুলনায় আরও শক্তিশালী। ট্রাম্পের এই সিদ্ধান্ত ন্যাটোতে ঐক্য বৃদ্ধি করবে। ন্যাটো এখন রাশিয়ার বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হবে। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র না পাঠিয়ে কেন ন্যাটোর মাধ্যমে পাঠানো হচ্ছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই কূটনীতিক। তার মতে, যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র পাঠাতে গেলে নানা জটিলতার জেরে তা বিলম্ব হতে পারে। ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে কম সময়ে সহজেই এসব এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠানো যাবে। ইউক্রেনে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর পর এসব দেশ ঘাটতি পূরণে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সেগুলো পুনরায় ক্রয় করবে। ফলে এই কৌশলে যুক্তরাষ্ট্রেরই লাভের পাল্লা ভারী হবে।